নমস্কার। আজকে বৈদিক শাস্ত্রের আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বৈদিক নিউমারোলজি। নিউমারোলজি অনেক রকমই হয়, আপনারা জানেন, কিন্তু এই বৈদিক নিউমারোলজির একটা বিশেষ স্পেশালিটি যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে, সেটা ধরুন আমরা সকলেই জানি যে আমাদের যে ডেট অফ বার্থ সেটা হচ্ছে আমাদের বেসিক নাম্বার বা আমাদের সাইকিক নাম্বার। আর ডেট, মান্থ এবং আমার ইয়ারকে একসাথে অ্যাড করে যে সিঙ্গেল ডিজিটটা আসছে সেটা হচ্ছে আমাদের ডেস্টিনি নাম্বার। এটা সব নিউমারোলজিতে একই জিনিস মেনটেন করা হয়। বেসিক নাম্বার থেকে আমরা জানতে পারি যে আপনি কি চান বা আমি কি চাই, এবং সেই ব্যক্তি কেমন তার পুরো ক্যারেক্টারটাকে আমরা খুব সুন্দরভাবে ডিফাইন করতে পারি। আর ডেস্টিনি নাম্বার হচ্ছে আপনার জীবন আপনাকে কোথায় নিয়ে যাবে, আলটিমেটলি আপনি কোথায় যাবেন। আমরা তো চাই অনেক কিছু, কিন্তু সবকিছু তো পাই না, ফলে আমাদের ডেস্টিনি আমাদের কোন রাস্তা দেখাবে সেটাই হচ্ছে ডেস্টিনি নাম্বার। বৈদিক নিউমারোলজিতে কিন্তু ডেস্টিনি নাম্বারকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। অন্যান্য নিউমারোলজির থেকে আমার এই নিউমারোলজিটাকে এই জন্য বেশি ভালো লেগেছে, এর মধ্যে স্পেশালিটি এটাই যে আপনি ধরুন বেসিক নাম্বার দিয়ে বা ডেস্টিনি নাম্বার দিয়ে একটা মানুষের ক্যারেক্টারকে খুব সুন্দরভাবে ডিফাইন করতে পারবেন। নো ডাউট অসম্ভব সুন্দরভাবে কিন্তু যে কোনো লোকের ক্যারেক্টারকে বলা যায়। কিন্তু যে কোনো লোক, ক্লায়েন্ট যখন আমাদের কাছে আসেন, তারা তো তার ক্যারেক্টার জানতে আসেন না, তারা জানতে আসেন যে আমার কাজটা কখন হবে। ফলে আমাদের এই সময় দরকার হয় টাইমিং অফ ইভেন্ট, বিয়ে কখন হবে, চাকরি কখন হবে, ইত্যাদি ইত্যাদি। তা আমরা অ্যাস্ট্রোলজির মাধ্যমে তার দশা সিস্টেম দিয়ে, বিংশোত্তরী দশা দিয়ে খুব সুন্দরভাবে আমরা বলতে পারি যে আপনার এই কাজটা এখন হবে তখন হবে। তো বৈদিক নিউমারোলজিতেও কিন্তু দশা সিস্টেম আছে। এখানেও আমরা মহাদশা, অন্তর্দশা এবং প্রত্যন্ত দশা দিয়ে আপনার টাইমিং অফ ইভেন্টটাকে খুব সুন্দরভাবে কিন্তু বলতে পারবো। তবে একটা বড় বিষয় বা মূল বিষয় বলে নিই, অ্যাস্ট্রোলজি যেমন প্রচন্ড ভাস্ট, একটা বিশাল মহাসমুদ্র, সেখানে বৈদিক নিউমারোলজি কিন্তু খুব ছোট্ট একটা প্রসেস, এবং এটা শিখতে আপনার 2 মাস লাগবে আর অ্যাস্ট্রোলজি শিখতে আপনার 2 থেকে 2.5 বছর লাগবে। ফলে ডিফারেন্সটা বুঝতেই পারছেন। এখানে আপনি অত ডেপথে যেতে পারবেন না। কিন্তু আপনি ধরুন অ্যাস্ট্রোলজিতে দেখলেন যে একটা জিনিস খারাপ, দেখতে পাচ্ছে কিছু খারাপ একটা আসতে চলেছে, বা একটা খারাপ কিছু ইন্ডিকেশন পাচ্ছেন আপনি দশা দিয়ে, তখন কিন্তু আপনি এই নিউমারোলজির দ্বারা খুব সুন্দরভাবে সেটাও কিন্তু রেকটিফাই করতে পারবেন, ট্যালি করতে পারবেন। দুটোর রেজাল্ট কিন্তু অলওয়েজ এক আসে। আপনি যদি একদিকে খারাপ দেখেন এবং অন্যদিকেও কিন্তু খারাপই পাবেন, তখন আপনি বুঝবেন যে আপনি একদম শিওর হয়ে সেই রেজাল্টটা আপনি আপনার ক্লায়েন্টকে বলতে পারবেন যে হ্যাঁ এটা খারাপ, বা এখানে যদি ভালো দেখেন অন্য জায়গায় ভালো পাবেন। আপনি একদম শিওর হয়ে কোনো প্রেডিকশন দিতে পারবেন। ফলে ট্যালি করার একটা খুব সুন্দর টুল বলতে পারেন। এখানে দশা সিস্টেমটা পাচ্ছি। সেকেন্ডলি পাচ্ছি, ধরুন আপনার অ্যাস্ট্রোলজিতে দেখতে পাচ্ছেন কোনো প্ল্যানেট নিচস্থ বসে আছে, উইক অবস্থার মধ্যে আছে। তা নিউমারোলজিতে আপনি কি করে বুঝবেন যে কোনো প্ল্যানেট উইক আছে কিনা? এখানে ধরুন কোনো প্ল্যানেট যদি সিঙ্গেল থাকে তাহলে সেই প্ল্যানেটটা পাওয়ারফুল। সেই প্ল্যানেট যদি মাল্টিপল হয়ে যায় বা 2বার বা 3বার হয়ে যায়, তাহলে কিন্তু সেই প্ল্যানেট উইক হয়ে গেল। এখানেও আমরা কিন্তু যেমন প্ল্যানেটারি কনজাংশন দেখি, এখানেও নাম্বারে নাম্বারে কনজাংশন বা তারা একটা যোগ ক্রিয়েট করে। অনেক প্রকারের যোগ আমরা নিউমারোলজিতে পাই, অ্যাসপেক্ট ক্রিয়েট করে, এবং এই অ্যাসপেক্ট যোগ যেটা ক্রিয়েট করে তার দ্বারাও কিন্তু আপনি সুন্দরভাবে প্রেডিকশন করতে পারবেন। ফর এক্সাম্পল আপনাকে বলছি, ধরুন আপনার গ্রিডের মধ্যে আপনার ডেট অফ বার্থ, মান্থ অথবা ইয়ারের থেকে আমি 1 পেলাম, সিঙ্গেল 1 পেলাম। 1 মানে সান। সান মানে আমরা জানি যে সে খুব কনফিডেন্ট হবে, তার মধ্যে একটা ম্যানেজমেন্ট পাওয়ার থাকবে, সে ইগোয়েস্টিক হবে, সে মধ্যে একটা অথরিটেটিভ হবে, আভিজাত্য থাকবে তার মধ্যে, যেই ডিসিপ্লিন হবে, যেগুলো আমরা সানের কোয়ালিটি আমরা জানি। তা ধরুন আপনার বার্থ, ডেট, মান্থ এবং ইয়ার মিলিয়ে 3টে বা 4টে 1 এসে গেল, তখন কিন্তু আপনি যদি আপনার হরোস্কোপের দিকে দেখেন, দেখবেন অবশ্যই আপনার হরোস্কোপে সান নিচস্থ বসে আছে অথবা অ্যাফ্লিক্টেড অবস্থায় আছে। তখন সানের পুরো কোয়ালিটি কিন্তু চলে যাবে না, তখন কিন্তু কি হবে যে সানের যে রয়্যাল যে নেচার, যে আভিজাত্য, যে ডিসিপ্লিন সবই থাকবে, কিন্তু সানের যে ইগো এবং কনফিডেন্স, সেই জিনিসটা অনেক লো হয়ে যাবে। সেই উইক সান কি হবে, সে অনেক হাম্বল হয়ে যাবে, সে অনেক ভদ্র ব্যবহার করবে, তার মধ্যে অত আত্ম অহংকার থাকবে না। আদারওয়াইজ সে ডিসিপ্লিন থাকবে, সে রয়্যাল থাকবে, নিজের আভিজাত্যটা মেনটেন করবে, নিজের ক্লাসটা সে অবশ্যই মেনটেন করবে।
ফলে এইখানে বৈদিক নিউমোলজিতেও কিন্তু আপনি প্ল্যানেটের উইকনেসটা এবং প্ল্যানেটের পাওয়ার আছে কি না আছে সেটা কিন্তু আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন, এবং আপনি আপনার অ্যাস্ট্রোলজির যে চার্ট তার সঙ্গে সেটাকে ম্যাচ করিয়ে নিতে পারবেন এবং একই পাবেন। এটা একটা খুব সুন্দর জিনিস যে আপনি একই পাবেন, এখানে কোনো রকম দ্বিমত নেই। তো বৈদিক নিউমোলজির যে গ্রিডটা সেটা এইভাবে তৈরি হয়। এখানে 1 হচ্ছে সান, 2 মুন, 3 জুপিটার, 4 রাহু, 5 হচ্ছে মার্কারি, 6 হচ্ছে ভিনাস, 7 কেতু, 8 স্যাটার্ন এবং 9 হচ্ছে মার্স। এই যে গ্রিড, এখানে মেন মিডল নাম্বার থাকছে 7। এদের গ্রিডের, বৈদিক গ্রিডের মেন নাম্বার হচ্ছে 7 এবং 7কে বলা হচ্ছে ব্যালেন্স। 7 হচ্ছে ব্যালেন্স অফ দ্য গ্রিড বা ব্যালেন্স অফ দ্য হরোস্কোপ। আপনার জীবনে যদি এটা 7 থাকে তাহলে কিন্তু আপনার জীবন অনেকটা সর্টেড এবং আপনার লাইফ অনেক ব্যালেন্সড। আমরা অ্যাস্ট্রোলজিতে দেখেছি যে 7 মানে হচ্ছে কেতু। তাহলে প্রথমেই প্রশ্ন আসে, আজকে আমি মূল আলোচনা করব 7কে নিয়ে। প্রশ্ন সবার মনে আসে যে 7 তো একটা ডিট্যাচমেন্টের প্ল্যানেট, একটা স্পিরিচুয়ালিটির প্ল্যানেট, এ ব্যালেন্স রাখবে কি করে? 7 তো আমাদের সব থেকে কেটে বের করে দেয়, ডিটাচ করে দেয় সবকিছু থেকে, মোক্ষ প্ল্যানেট। এই প্রশ্নটা সবার মধ্যেই আসে। কিন্তু কেতু হচ্ছে আমাদের ইন্ট্রোস্পেক্ট করায়, ইন্ট্রোস্পেকশন যেটা আমাদের নেচার সেটা কিন্তু কেতু করে। কেতুর মধ্যে একটা আইসোলেশন কোয়ালিটি থাকে, আইসোলেট করে। আপনি যখনই আইসোলেট হবেন, ভিড়ের থেকে দূরে চলে যাবেন, তখনই কিন্তু আপনি নিজের সঙ্গে একাত্ম হতে পারবেন, নিজের অন্তর আত্মার দিকে তাকিয়ে দেখতে পারবেন যে আপনি কি। এটা কিন্তু কেতুতেই সম্ভব, আদারওয়াইজ কিন্তু সম্ভব নয়। আপনি যদি নিজেকেই না জানেন, নিজের পোটেনশিয়ালই যদি না জানেন, আপনি দুনিয়া জানবেন কি করে? দুনিয়া জেনে আপনি করবেনই কি? আপনার তো নিজের সঙ্গে নিজেকে একাত্ম হতে হবে। এবং কেতুর মধ্যে একটা খোঁজি প্রবৃত্তি থাকে, কেতুর মধ্যে একটা অসম্ভব রকম উইজডম থাকে, নিজেকে চেনার জানার একটা আত্মজ্ঞান উপলব্ধি করার উইজডম থাকে। সেই জন্য কেতুকে বলা হচ্ছে ব্যালেন্স। এই জিনিসটা যদি না থাকে তাহলে কিন্তু আপনি জীবনের মধ্যে কোনো ব্যালেন্স আসতে পারবে না। কেতুর মধ্যে একটা ইনটিউশন পাওয়ার থাকে। ফর এক্সাম্পল, খুব সামান্য একটা আমার নিজস্ব একটা কথা দিয়ে আমি আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি। ধরুন কোথাও পার্টি চলছে, ভরা পার্টি, তার মধ্যে যেই ব্যক্তি পার্টির মধ্যে নাচছে, গান করছে, এর সাথে কথা বলছে, তার সাথে কথা বলছে, পুরো পার্টির মধ্যে সে ইনভলভ, সেই ব্যক্তি কিন্তু রাহু। সে পুরো পার্টির মধ্যে ঢুকে পার্টিকে এনজয় করছে। আর কোনো লোককে দেখবেন কোনায় একটা সোফার মধ্যে বসে হাতে একটা ছোট্ট হালকা ড্রিঙ্কসের গ্লাস নিয়ে দূর থেকে পুরো পার্টিটাকে অবজার্ভ করছে, প্রত্যেকটা লোকের বডি ল্যাঙ্গুয়েজ অবজার্ভ করছে, প্রত্যেকটা লোকের জেস্টার পশ্চার অবজার্ভ করছে, কে এখানে সুখী, কে এখানে দুঃখী, কে এই পার্টিতে নিজেকে শো অফ করছে, কে এই পার্টি থেকে কোনো রকম বিশেষ সুবিধা আদায় করার জন্য এই পার্টির মধ্যে এসছে, এভরিথিং সেই লোকটা কিন্তু একটা কোনায় বসে অবজার্ভ করছে দূর থেকে। সে হচ্ছে কেতু। এটাই হচ্ছে একটা ডিফারেন্স। কেতুর মধ্যে একটা অসম্ভব রকম স্ট্রং অবজারভেশন পাওয়ার থাকে। ফলে আপনি যদি নিজেকে আইসোলেট না করেন, দূরে না নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনি কোনো কিছু অবজার্ভ করতে পারবেন না। এই ক্ষমতাই কেতু কিন্তু আমাদেরকে দেয়। ফলে কেতু মানে এই না যে আপনি ডিটাচ হয়ে গেলেন, বেরিয়ে গেলেন, সাধু হয়ে গেলেন। একটা ইনটিউশন পাওয়ার কিন্তু আমাদের সকলের মধ্যেই দরকার। এই জন্য বৈদিক গ্রিডের মেন ব্যালেন্স নাম্বার কিন্তু 7কে রাখা হয়েছে। আজকে ওই জন্য আমি 7 দিয়েই আমার আলোচনাটা শুরু করছি। যাদের বার্থ নাম্বার 7, 16 অথবা 25, এরা তিনজনই 7-এর ক্যাটাগরিতে আসছে। তো আপনার বার্থ নাম্বার 7 অথবা ডেস্টিনি নাম্বার 7, অর্থাৎ বার্থ মান্থ এবং ইয়ার মিলিয়েও যদি 7 আসে, আমি তাদের নিয়ে আজকে আলোচনা করছি। প্রথমে বলছি 7 যাদের, অনলি সিঙ্গেল নাম্বার 7। এরা স্বভাবতই প্রচন্ড রকম হাইলি সেন্সিটিভ, ইমোশনাল, ক্লিন হার্টেড মানুষ হয় এবং এদের মধ্যে ঘোর প্যাচ ম্যানিপুলেশন খুব কম থাকে, অসম্ভব হেল্পফুল নেচারের হয় এবং এরা মানে যে কোনো জিনিসকে খুব ভেতরে ঢুকে ডেপথে ঢুকে জানার একটা অসম্ভব রকম ইচ্ছা বা টেন্ডেন্সি এদের মধ্যে থাকে। যে কোনো জিনিস পড়ছে বা জানছে, সেটা নিয়ে আলটিমেট তারা কি শিখবে বা আলটিমেট সে আর্ন করতে পারবে কিনা, সেসব নিয়ে কিন্তু তারা ভাবেই না। এটা যে কোনো জিনিস নিয়ে এটা পড়েই যাচ্ছে, লড়েই যাচ্ছে।
ফলে কোনো বাচ্চার যদি A7 থাকে, তাকে যদি আপনি প্রপার ডাইরেকশন দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু সে সেই লাইন দিয়েই চলবে এবং সেই লাইনের একদম গভীরে চলে যাবে। কেতু হচ্ছে গ্রেট রিসার্চার। এদের কিন্তু একটা জিনিস থাকে, এরা একটু কথা বেশি বলে, যেহেতু এরা একটু টকেটিভ হয় এবং এদের মধ্যে জ্ঞান প্রচুর থাকে, যার জন্য এরা এদের লজিকটাকে কিন্তু সব জায়গাতে এস্টাবলিশ করার চেষ্টা করে, সব জায়গাতেই নিজের যে জ্ঞানটাকে এস্টাবলিশ করার চেষ্টা করে, তবে কাউকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে না, নিজের লজিকটাকে কিন্তু এরা যে কোনোভাবেই এস্টাবলিশ করে। সেকেন্ডলি, দান করার ব্যাপারে বা কোনো কিছু হেল্প করার ব্যাপারে কিন্তু এরা অসম্ভব রকম সাপোর্টিভ। আর আরেকটা বিশেষ কোয়ালিটি এদের মধ্যে থাকে, এরা কিন্তু কোনো মানুষকে তার আর্থিক দিক থেকে ডিসক্রিমিনেট বা বাদ বিচার করে না, কে বড় লোক কে গরিব সেই হিসাবে কিন্তু তারা মানুষের সঙ্গে মেশে না, এরা সবার সঙ্গে কিন্তু একরকম ভাবে মিশতে পারে, যার জন্য এরা খুব পপুলার হয় এবং লোকে এদেরকে ভালোবাসে, এরা ডিসক্রিমিনেট করে না। আর এদের মধ্যে একটা জিনিস থাকে, এরা খুব কুইক ডিসিশন মেকার, খুব তাড়াতাড়ি ডিসিশন নেয় এবং এদের যেহেতু ইনটিউশন পাওয়ারটা ভালো, যার জন্য এদের কিন্তু ডিসিশন মেকিংটা ভালোই দেয়। এরা লোককে যদি কোনো ডিসিশন দেয়, সেটা কিন্তু খুব অনেস্ট ডিসিশন এবং পিওর ডিসিশন দেয়, ফলে শত্রুও মানতে বাধ্য হবে যে এই ডিসিশনটা কিন্তু ঠিক। যে কোনো লোককে এরা খুব ভালো অ্যাডভাইস দেয়, গুড অ্যাডভাইজার, কোনো সময় মানুষকে বিভ্রান্ত করে না। এদের জীবনেও অনেক রকম আপস অ্যান্ড ডাউনস থাকে এবং অনেক রকম লাইফে এক্সপিরিয়েন্স এদেরকে এক্সপিরিয়েন্স করতে হয় আর কি, তার জন্য অনেক আপস অ্যান্ড ডাউনস এর দ্বারাই এরা জীবন সমৃদ্ধ হয়। মোটামুটি 34 ইয়ার্সের পর থেকে এদের লাইফটা সেটেল হয়। 28 ইয়ার্সের আগে যাদের 7 নাম্বার, তাদের বিয়ে করা ঠিক না। মায়ের সাথে কিন্তু এরা খুব বেশি অ্যাটাচ থাকে, আর বিবাহিত জীবন খুব সুখকর এদের হয় না, তবে এক্সট্রা ম্যারিটালে কিন্তু একটা কম্বিনেশন এদের মধ্যে থাকে। এদের চেহারা কিন্তু অসম্ভব রকম অ্যাট্রাকটিভ হয় এবং যেহেতু এরা খুব রোমান্টিক এবং ক্রিয়েটিভ পার্সন, তার জন্য কিন্তু লোকে এদের প্রতি খুব আকর্ষিত হয়। এরা নিজের বাহ্যিক চেহারা বা স্টাইল নিয়ে কিন্তু খুব একটা মাথা ব্যথা এদের একদমই থাকে না, কোনো সময় হয়তো টিপটপ সাজগোজ করলো আর কোনো সময় কিন্তু একেবারেই অগোছালো, ফলে নিজের বাইরের যে চেহারাটা সে নিয়ে এরা বদার্ডই নয়, কখন কি ওই নিয়ে এরা এতটা কনসাসই না, এদের ইনার ইনার কোয়ালিটি নিয়েই এরা বেশি কনসাস থাকে। তার জন্য এদের মধ্যে যে একটা সরলতা, এবং যেহেতু এরা খুব সোজা সরল মানুষ, এই জন্য লোক কিন্তু এদের প্রতি আকর্ষিত হয় এবং লোকের ভালোবাসাও এরা পায়। তবে কথা এরা খুব বেশি বলে এবং অনেক সময় অনেক কথা যেটা খুব স্ট্রেট ফরওয়ার্ড না বললেও মানে ঠিক হয়, না বলা উচিত, সেটাও এরা বলে ফেলে, যার জন্য কিন্তু অনেক সময় লোকে এদেরকে ভুল বোঝে। এটা 7। এবার আমরা আলোচনা করি 16। 16-এর মধ্যে কিন্তু আমরা একটা কম্পাউন্ড নাম্বার, দুটো নাম্বারের ভাইব্রেশন পাচ্ছি। 1 হচ্ছে সান এবং 6 হচ্ছে ভিনাস। সান এবং ভিনাসের যে কম্বিনেশনটা, তার থেকে আমরা 7কে পাচ্ছি, ফলে এটা একটা কম্পাউন্ড একটা নাম্বার। সান আর ভিনাস আমরা অ্যাস্ট্রোলজিতে পড়েছি যে কমপ্লিটলি কিন্তু দুটো এনিমি প্ল্যানেট, ফলে এদের মধ্যে এদের নেচারের মধ্যে কিন্তু একটা বৈপরীত্য বা একটা অপোজিট কম্বিনেশন থাকে। সান দেয় এদের মধ্যে একটা আইডিয়ালিজম, এরা অত্যন্ত রকম আদর্শবাদী হয়, বাইরের জীবনের বাইরের দুনিয়ার সবকিছুতে খুব আদর্শ মেনটেন করে এবং অনেস্ট হয়। কিন্তু যেহেতু 6 থাকে, 6 কিন্তু এদেরকে রোমান্টিক এবং আরামপ্রিয় এবং সুখপ্রিয়টাও এদেরকে তৈরি করে। ফলে ধরুন কোনো একটা আদর্শের জন্য এরা লড়াই করছে, সেই আদর্শ লড়াইয়ের জন্য হয়তো আপনাকে মিটিং মিছিল অনেক জায়গায় দৌড়াদৌড়ি ঘোরাঘুরি করতে হবে। 16-এর লোকেরা কিন্তু সেটা মুখে আদর্শ বললেও ফিজিক্যালি সেখানে গিয়ে সেখানে ইনভলভ হয়ে সে দৌড়াদৌড়িটা তারা করতে পারে না বা করতে চায়ও না। তারা কিন্তু সবসময় একটুখানি কমফোর্টটা খোঁজে, তাদের অত লাফালাফি দৌড়াদৌড়ি তারা পারে না, কিন্তু বেসিক্যালি কিন্তু তাদের মনোভাবের মধ্যে কিন্তু একটা আদর্শবাদিতা থাকে। তো এই আদর্শ এবং কমফোর্ট দুটো মিলে আমরা পাচ্ছি কেতুকে। কেতু যেহেতু একটা ডিট্যাচমেন্ট বা বঞ্চিত করে অনেক সময়, তার জন্য কিন্তু এরা জীবনে কমফোর্টটা খুঁজলেও জীবনের সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু এরা খুব একটা পায় না, এদের লাইফে কিন্তু অনেক স্ট্রাগল থাকে। আর সব সময় এদের মধ্যে একটা অ্যাংজাইটি থাকে যে যা পেয়েছি যেটুকু পেয়েছি সেটা হারিয়ে যাবে না তো, এই একটা ভয় এদের মধ্যে
অসম্ভব রকম থাকে। সবসময় একটা কমফোর্টকে হারিয়ে ফেলার একটা ভয় এদের মধ্যে থাকে। ম্যারিড লাইফ খুব একটা সুখকর হয় না জীবনে। ম্যারিড লাইফের ভালোবাসা বা অ্যাফেকশন এরা খুব একটা পায় না। এদেরও লাইফে একটা থার্ড পার্সন বা কোনো এক্সট্রা ম্যারিটালের সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। এরাও খুবই অ্যাট্রাকটিভ হয়, শিল্পী সুলভ হয়, গান বাজনা শিল্পী সত্তা এদের মধ্যে থাকে। এবার 25-এ আসি। 25-এর মধ্যেও এখানে আমরা দুটো কম্পাউন্ড নাম্বার পাচ্ছি। 2 হচ্ছে মুন এবং 5 হচ্ছে মার্কারি বা বুধ। মুন কিন্তু মার্কারিকে তার এনিমি মনে করে না, কিন্তু মার্কারি কিন্তু মুনকে ভীষণভাবে এনিমি মনে করে। ফলে এটা একটা কমপ্লেক্স রিলেশনশিপ। ফলে এই 25-এর মধ্যে কি হয়, 25-এর যারা জাতক বা জাতিকা, তারা যে কোনো দুর্ভাগ্যের জন্য সবসময় কিন্তু নিজেকে ব্লেম করে। তারা মনে করে যে এই কাজটা খারাপ হলো, এটা হয়তো আমার জন্যই হলো। কিন্তু এটা মনে করা কিন্তু কোনো কারণ নেই। তারা যেই ব্যক্তিদের সঙ্গে জড়িয়ে যায় বা তাদের বাবা মা বলুন বা স্পাউস বলুন, তাদের জীবনে কিন্তু এরা সৌভাগ্যই আনে। তারা মনে করে যে তারা সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী নয়, কিন্তু তারা কিন্তু কোনো দুর্ভাগ্যকে ডেকে আনে না। এটা তাদের মনের ভুল। এটা একটা মনের একটা এদের একটা ভ্রান্ত ধারণা। 7-এর যে ক্রিয়েটিভনেস বা 7-এর মধ্যে যে ইমাজিনেটিভ পাওয়ার বা ইনটিউশন পাওয়ার, সেটা সবচেয়ে বেশি থাকে হচ্ছে 25-এর মধ্যে। 25 কিন্তু হাইলি ইমাজিনেটিভ, হাইলি ক্রিয়েটিভ, এদের মধ্যে শিল্পী সত্তা অসম্ভব রকম থাকে এবং এরা প্রচন্ড রকম ফিলোসফিক্যাল মাইন্ড। এদের মাইন্ড একদম দার্শনিক মাইন্ড এবং অসম্ভব মুডি থাকে এবং ড্রিম, এর একটা ড্রিম এদের মধ্যে স্বপ্ন থাকে। ফলে যেহেতু যারা খুব ড্রিম নিয়ে বাঁচতে ভালোবাসে বা স্বপ্ন যাদের জীবনে থাকে বা স্বপ্ন দেখে, এরা অবশ্যই কিন্তু এরা খুব বড় শিল্পী হয়। শিল্পী সত্তা যারা শিল্পী হয় তাদের মধ্যে একটা কিন্তু ড্রিম থাকেই। স্বপ্ন না দেখতে পারলে তো শিল্পী হওয়া যায় না। ফলে এই জিনিসটা এদের মধ্যে থাকে এবং চরম ইনটিউশন পাওয়ারও এদের মধ্যে থাকে। এদের লাইফেও আর্লি লাইফে অনেক প্রবলেম থাকে। জীবন আস্তে আস্তে যত বয়সের দিকে যায় তত এরা এস্টাবলিশড হয় এবং সাকসেস পায়। তবে এদের শিল্পী সত্তার জন্য এদের কিন্তু একটু আত্ম অহংকারও থাকে। এরা কিন্তু নিজেরা ভালো মতনই জানেন যে এরা কিন্তু খুব মানে ক্রিয়েটিভ। এদের মধ্যে যে ক্রিয়েটিভনেসটা থাকে সেটা এরা নিজেরা খুব ভালো মতন জানে এবং ফিল করে, এবং তার জন্য এরা সবার থেকে যে একটু আলাদা এবং সেটাও তারা নিজেরা খুব ভালো করে জানে। বিবাহিত জীবনে এরা ভালোবাসা থেকে একেবারেই বঞ্চিত। এদের লাইফে বিবাহ খুব একটা টেকে না এবং অন্যান্য সম্পর্কের মধ্যেও জড়িয়ে পড়ে। তবে বিবাহ দ্বারা প্রচুর যে বেনিফিট, আর্থিক বেনিফিট কিন্তু এরা পায়। এমন না যে বিবাহ ভেঙে গেল বা তার জন্য এরা খুব আর্থিক দিক থেকে লুজার হলো, তা কিন্তু হয় না। আর্থিক স্বাচ্ছন্দ্য এদের থাকে। তবে 16-এর মধ্যে অতটা আর্থিক স্বাচ্ছন্দ্য থাকে না, 25-এর মধ্যে থাকে। 25 বলতে আমার মনে পড়ে গেল একজন সেলিব্রিটির কথা, যে আজও প্রচুর বয়স হওয়া সত্ত্বেও আমাদের সকলের কিন্তু আকর্ষণ তার দিকে এখনো, আমরা কিন্তু তার প্রতি এখনো অ্যাট্রাক্টেড হই। তিনি অপর্ণা সেন। তিনি কিন্তু 25। তাকে আজও আমরা কিন্তু ভুলতে পারি না। এনিওয়ে, 7-এর কিছু ডিজিজের কথা আলোচনা করি। 7 হচ্ছে উইন্ড এলিমেন্ট। উইন্ড এলিমেন্ট হওয়ার জন্য এদের কিন্তু স্টমাক রিলেটেড ডিজিজ ম্যাক্সিমাম থাকে। ইনডাইজেশন, কনস্টিপেশন, যে কোনো এনি কাইন্ড অফ পেটের প্রবলেম এদেরকে কিন্তু খুব ডিস্টার্ব করে। সেকেন্ডলি, এনি কাইন্ড অফ ইনফেকশন, কোনো রকম ইনফেকশন কিন্তু এদের খুব তাড়াতাড়ি ক্যাচ করে। এছাড়া প্রাইভেট পার্টের কোনো রকম প্রবলেম বা কোনো রকম ইস্যুস এদের হওয়ার সম্ভাবনা থাকে। আর যেহেতু উইন্ড এলিমেন্ট, তার জন্য জয়েন্ট পেন, স্পাইন পেন, ব্যাক পেন, এই ধরনের পেনও কিন্তু এদেরকে খুব কষ্ট দেয়। এই ধরনের অসুখগুলো এদের হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। আর পুরো ইয়ারের মধ্যে কয়েকটা স্পেসিফিক মান্থ বলবো। ধরুন জুন জুলাই কিন্তু খুব ফেভারেবল মান্থ ফর 7, এনি 7, 16 বা 25-এর জন্যই হচ্ছে খুব ফেভারেবল মান্থ। এই মান্থে এরা নতুন অপরচুনিটি পায়, নিজেরা খুব এনার্জেটিক ফিল করে, যে কোনো কাজের একটা উৎসাহ থাকে এবং যে কোনো কাজ এই সময়টা এদের খুব সাকসেসফুল হয়। নতুন অপরচুনিটিসও এই সময়টা আসে। আর উইক মান্থ বলতে জানুয়ারি এবং ফেব্রুয়ারি কিন্তু 7-এর জন্য খুব একটা ভালো না। এই সময় এরা কোনো অপরচুনিটি পায়ও না বা অপরচুনিটি হারায়।
জব চলে যেতে পারে, নিজেরাও খুব ডিপ্রেসিভ বা লো ফিল করে, কোনো রকম কাজেও এরা কোনো উৎসাহই পায় না। জানুয়ারি ফেব্রুয়ারি ইজ নট এ গুড মান্থ ফর দেম। এদের জন্য গুড ডে হচ্ছে আপনার সানডে, মানডে এবং ওয়েডনেসডে। এবং এরা যদি ফাস্টিং করে তার জন্য টিউসডের জন্য, এদের ফাস্টিং এর জন্য খুব ভালো দিন। এদের কালার ফেভারেবল হচ্ছে লাইট গ্রিন, লাইট ব্লু এবং হোয়াইট। এদের ব্ল্যাকটাকে অ্যাভয়েড করা উচিত। এবং কম্প্যাটেবল নাম্বার হচ্ছে 7, 16, 25, এছাড়া 1, 10, 19 এবং 28। এদের সঙ্গে কিন্তু এদের ভালো ম্যাচ হয়, বা এইসব ডেটগুলো কিন্তু এদের জন্য ভালো। এখন এই যে ক্যারেক্টারগুলো বললাম, এই ক্যারেক্টারগুলো যদি আপনার বেসিক নাম্বার বা ডেস্টিনি নাম্বার 7 হয়, কিন্তু অনেক কিছু মিলতে পারে, অনেক কিছু মিলতে নাও পারে। তখন কি হবে, ধরুন আপনার ডেস্টিনি নাম্বার 7 হলো কিন্তু আপনার বার্থ নাম্বার 2, এই যে মিক্স অ্যান্ড ম্যাচ যদি হয়ে যায় তখন কিন্তু অনেক কিছু ডিফার করে যায়। এটা আমি জাস্ট একদম সিম্পল 7কে নিয়েই আলোচনা করলাম। ধরুন আমরা অ্যাস্ট্রোলজিতে দেখি যে আপনার লগ্নে কেতু বসে আছে, তখন আমি যেভাবে বিচারটা করব, সেই কেতুর উপরে যদি জুপিটারের অ্যাসপেক্ট থাকে বা দৃষ্টি থাকে, তখন তার বিচারটা একটু অন্যরকম হবে, তখন দুটো প্ল্যানেটের একটা কম্বিনেশন হবে। এখানেও তাই, এখানেও যদি আপনার বার্থ নাম্বার এবং ডেস্টিনি নাম্বার ডিফার করে, আলাদা হয়ে যায়, বা বার্থ নাম্বার এবং ডেস্টিনি নাম্বারের মধ্যে যদি শত্রুতা থাকে, তাহলে কিন্তু অনেকটাই মিক্স অ্যান্ড ম্যাচ করে সেই প্রেডিকশনটা করতে হবে। তো এখানে আমি জাস্ট সিম্পল 7কে নিয়ে তার কোয়ালিটি এবং তার ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করলাম। নমস্কার, পরে আমি একটা অন্য নাম্বার নিয়ে আলোচনা করব।